আচ্ছা, তো সেকশন এর লাস্টের টপিক হচ্ছে 80286 এবং 80486। 80386 এরও কিছু জিনিস আছে, তবে ওগুলো বেশিরভাগই সেলফ স্টাডিতে। আমরা ওখানে জাস্ট পার্থক্যগুলো বা এক্সট্রা পয়েন্টগুলো আলোচনার চেষ্টা করব। তো মেইন ফোকাস হচ্ছে 80286 এ, এটাই হচ্ছে চ্যাপ্টার 4 বা হচ্ছে এই সেকশনের লাস্ট টপিক। এখানে আমাদের কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো 8086 এর উপরে আপডেট হয়ে আসছে, যেমন হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এটা হচ্ছে মেইন ফোকাস। ভার্চুয়াল মোড, এই জিনিসগুলোই আমরা এখানে মূলত আলোচনা করব। কিছু স্পেসিফিক টপিক যেগুলো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ছিল আমাদের এই মাইক্রোপ্রসেসর টেকনোলজির ভিতরে। আচ্ছা, তো ইন্টেল 80286-এ কিছু নতুন বৈশিষ্ট্য আসে। তো এইটা এর যে স্পেশাল ফিচার, যে নতুন ফিচার, সেগুলোর প্রথম সৃষ্টি হচ্ছে 80286-এর ভিতরে। অর্থাৎ এর আগে এইগুলো ছিল না। তো যেমন একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এটা নতুন ইন্ট্রোডিউস হয়। তারপরে হচ্ছে কিছু প্রোটেকশন ফিচার। ফর এক্সাম্পল, আমরা 8086 আলোচনার সময় বলছিলাম যে এক সেগমেন্টের অ্যাড্রেস দেখা যাচ্ছে যে ভুল করে আর এক সেগমেন্টকে অ্যাক্সেস করে ফেলতে পারে। এটা সেগমেন্টেড মেমোরির একটা প্রবলেম। তো এটাকে প্রোটেকশনের জন্য আমাদের কিছু প্রোটেকশন ফিচার এই 80286-এর মধ্যে আছে। মূলত অপারেটিং সিস্টেম এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে থাকে। তো 80286 আসতে আসতে আমাদের অপারেটিং সিস্টেম আমাদের মাইক্রোপ্রসেসরগুলোতে ইন্ট্রোডিউস হয়ে যায়। তাদের নিজস্ব কিছু ফিচার থাকে, নিজস্ব কিছু ফাংশন থাকে, এবং তারা এই প্রোটেকশন লেভেলটা দিতে সক্ষম হয়। এই আমাদের যে অপারেটিং সিস্টেম আছে এগুলো আসলে ইন্ডিভিজুয়াল এক একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোরও যেমন কোড আছে, আমাদের ইউজারেরও কোড আছে। এই দুইটাই প্যারালালি হচ্ছে এখানে রান করতে পারে এবং একটা থেকে আরেকটা সোয়াপিংয়ের মাধ্যমে ইউজ করা হয়। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে ব্যাখ্যা করবো। আপাতত আমরা বুঝি যে আমাদের 80286-এ প্রোটেকশন লেভেলে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয় এবং এটা অপারেটিং সিস্টেম প্রোভাইড করতে পারে। এবং একই সাথে মেমোরি ম্যানেজমেন্ট করার জন্য একটা আলাদা সেকশন বা একটা সিগনিফিকেন্ট পোর্শনের দরকার পড়ে। কেন, এটা আমরা একটু পরে আলোচনা করব। আমরা এই স্লাইডেও করব এবং একটু পরে আলোচনা করব। 80286 আমাদের 16 বিট প্রসেসর, অর্থাৎ একসাথে 16 বিট পর্যন্ত এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে পারে। 16 বিট নিয়ে অ্যারিথমেটিক লজিক ইউনিট কাজ করতে পারে। আচ্ছা, এইবার এখানে 24 বিট অ্যাড্রেস বাস আছে। অর্থাৎ আমাদের 8086-এ ছিল হচ্ছে 20 বিট। তার মানে আমরা 2 to the power 20 পর্যন্ত অ্যাক্সেস করতে পারতাম। এখানে আমরা 2 to the power 24 পর্যন্ত অ্যাক্সেস করতে পারি। 16 মেগাবাইট, অর্থাৎ 16 মেগাবাইটের র্যাম পসিবল। কিন্তু এখানে একটা মেজর টুইস্ট, সেটা হচ্ছে যে এখানে 1 জিবির মতো প্রায় সেকেন্ডারি মেমোরিও পসিবল। অর্থাৎ আমরা এখানে চাইলে হার্ড ডিস্ক জাতীয় জিনিসপত্র ব্যবহার করতে পারবো। এটা পসিবল। কিভাবে, ওইটা আমরা দেখব। এর জন্যই হচ্ছে মূলত এই যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের প্রয়োজন পড়ছে। আসবো আমরা ওটা কিভাবে সম্ভব। আচ্ছা, 80286-এর স্পিড, ক্লক স্পিড, এটা খুব হাই। 8086 থেকে সিগনিফিকেন্টলি বেশি। তো এখানে আছে হচ্ছে 12.5 মেগাহার্জ, তারপর 10 মেগাহার্জ এবং 8 মেগাহার্জের ক্লক ফ্রিকোয়েন্সি, যেটা কিছু কিছু ক্ষেত্রে 8086 থেকে প্রায় 2.5 গুণ বেশি ফাস্টার। তো এমনিই হচ্ছে 8086 তুলনামূলক দ্রুত কাজ করে, কিন্তু 8086 থেকে দ্রুত কাজ করে, কিন্তু 80286-এর আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর জন্য এটা আরও তোমাকে ভালো সার্ভিস বা হচ্ছে ফাস্ট সার্ভিস দিতে পারে। ওইগুলো আমরা আস্তে আস্তে নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করব। এর দুইটা মোড আছে, একটা হচ্ছে রিয়াল মোড, একটা হচ্ছে প্রোটেক্টেড ভার্চুয়াল মোড বা পিভ্যাম। রিয়াল মোড মূলত হচ্ছে একদম 8086-এর হুবহু কপি। অর্থাৎ 8086-এ আমি যা যা করতে পারতাম রিয়াল মোড আসলে তাই। আমরা এখানে 1 মেগাবাইট পর্যন্ত মেমোরি অ্যাক্সেস করতে পারি রিয়াল মোডে। আমরা এখানে হচ্ছে আমাদের সেই 16 বিটের বাসের ভিতরে আমরা 20 বিটের অ্যাড্রেস ক্যালকুলেট করি, অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেস থাকে 16 বিটের, সেটাকে আমরা 20 বিটে কনভার্ট করি, 1 মেগাবাইট পর্যন্ত মেমোরি অ্যাক্সেস করতে পারি। আমাদের 4টা সেগমেন্ট রেজিস্টার থাকে, এসএস, তারপরে হচ্ছে কোড সেগমেন্ট সিএস, তারপরে ডিএস ডেটা সেগমেন্ট, এবং হচ্ছে এক্সট্রা সেগমেন্ট ইএস। এই রিয়াল মোড হচ্ছে সব তাই। প্রোটেক্টেড ভার্চুয়াল মোড হচ্ছে মূলত ওই যে আমাদের হার্ড ডিস্ক ইউজ করার জন্য, অর্থাৎ আমাদের সেকেন্ডারি মেমোরি ব্যবহার করার জন্য, যেখানে আমরা 1 জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় পিভ্যাম মোড, পিভিএম। এই পিভ্যাম মোডে আমরা মূলত ওই এক্সট্রা মেমোরিটাকে অ্যাক্সেস করতে পারি। তো রিয়াল মোড যখন থাকে তখন হচ্ছে মূলত 8086-ই চলে, এবং 8086-এ যে কোডটাকে কম্পাইল করা হয় সেই অবজেক্ট কোডটাকে নিয়ে যদি তুমি 80286-এ রান করো, রিয়াল মোডে ওটা রান করতে পারবে। প্রোটেক্টেড ভার্চুয়াল মোডে ওই অবজেক্ট কোড রান করা যাবে না, অ্যাকচুয়াল সোর্স কোডটা রান করা যাবে, কিন্তু কিছু চেঞ্জ করা লাগবে। এই ভার্চুয়াল মেমোরিটাকে সাপোর্ট দেওয়ার জন্য, এই যে আমরা যে মেকানিজমের কথা বলতেছি, এই মেকানিজমকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু এক্সট্রা টুইক করা লাগবে। চলবে ওই কোড, তবে কিছু মডিফিকেশনের প্রয়োজন। তবে রিয়াল মোড অ্যাকচুয়ালি 8086-এর হুবহু কোডকে, অবজেক্ট কোডকে রান করতে পারে, সোর্স কোডকে তো পারেই।
তো প্রথমে যখন এই মাইক্রোপ্রসেসর অন করা হয় অর্থাৎ 80286 অন করা হয় তখন মূলত হচ্ছে আমাদের এই রিয়াল মোড অন হয় এবং রিয়াল মোড অন হওয়ার পরপরই প্রোটেক্টেড মোডের জন্য যে সকল ফিচার দরকার সেগুলোকে সে রেডি করা শুরু করে। ফাইনালি কোডের মাধ্যমে হচ্ছে প্রোটেক্টেড ভার্চুয়াল মোড অন করার প্রয়োজন পড়ে। কিভাবে আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, তো কিছু সিগনিফিকেন্ট ফিচার আছে 80286 এর। একটা হচ্ছে আমরা অলরেডি আলোচনা করছি যে রিয়াল মোড এবং ভার্চুয়াল মোড। রিয়াল মোড হচ্ছে মূলত 8086 এর কপি, যেখানে 16 বিট অ্যাড্রেস বিট থাকে, সেটাকে কনভার্ট করে 20 বিটের অ্যাড্রেস বানানো হয় এবং 1 মেগাবাইট পর্যন্ত মেমোরি অ্যাক্সেস করা যায়। একদম 80286 কে যদি আমরা 8086 এর মতো করে ব্যবহার করতে চাই তাহলে রিয়াল মোড ইউজ করলেই হবে। কিন্তু পিভ্যাম মোড বা ভার্চুয়াল মোডে হচ্ছে আমরা ভার্চুয়াল মেমোরি ইউজ করতে পারি। এটা মূলত আমরা একটা উদাহরণ যদি দেই তাহলে হচ্ছে সে আমাদের বাসার উদাহরণ দিলেও হবে, আমাদের মোবাইল বা হচ্ছে মোবাইলের কথা বললে হবে না হয়তো, ল্যাপটপ বা আমরা যদি আমাদের ডেস্কটপ কম্পিউটার কথা বলি, আমরা একটা 2 GB র্যামের মধ্যে প্রায় 10 GB গেম চালাতে পারি। এর মধ্যে এই 2 GB র্যামের মধ্যে দেখা যাচ্ছে যে 500 মেগাবাইটের মতো গেমের একটা অংশ লোড হলো, বাকি 9.5 GB হার্ড ডিস্কের মধ্যে আছে। এই 500 MBর কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা পরবর্তী 500 MB আবার র্যামের মধ্যে লোড করে নিয়ে কাজ করতে পারি। এই যে কনসেপ্টটা, এইটাই হচ্ছে মূলত এই ভার্চুয়াল মেমোরি অ্যাড্রেসের সাথে যুক্ত। তো এইটা পসিবল হচ্ছে 80286 এ। কিভাবে? ওই আমাদের তখন আমাদের যে অ্যাড্রেসিং আছে, এই যে 24 বিটের যে অ্যাড্রেস বিট, এটাকে আমরা কনভার্ট করে ফেলতে পারি 30 বিটে। এই কনসেপ্টটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট নামে একটা সেকশন আছে স্লাইডের মধ্যেও, ওর আন্ডার আমরা দেখাবো। আচ্ছা, 80286 এর আরও কিছু ফিচার হচ্ছে, কিছু নতুন ইনস্ট্রাকশন আসছে। এখানে কোপ্রসেসরের সংখ্যা অনেক বেশি। তো নতুন নতুন কোপ্রসেসর অ্যাড হওয়ার জন্য, যেমন এখানে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক আসে। আমরা যদি একটা ফ্লোটিং পয়েন্ট যোগ বিয়োগ করার জন্য এক্সট্রা একটা কোপ্রসেসর অ্যাড করি তাহলে এখানে দশমিক নাম্বার কাজ করানো সম্ভব। তো ওইগুলোর জন্য আলাদা ইনস্ট্রাকশনের প্রয়োজন পড়ে। সিমিলারলি হচ্ছে তোমার মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা আসে, যেটা এই ফিচারটা এখানে সিগনিফিকেন্ট। এটা অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে এবং এই 80286 এর হার্ডওয়্যারেও কিছু এরকম ফিচার্স দেওয়া আছে যেটা দিয়ে এটা পসিবল হয়, যার কারণে আমরা সেকেন্ডারি মেমোরিটা ইউজ করতে পারি, অর্থাৎ স্লো মেমোরি, যেটা দাম কম থাকে এবং পরিমাণে বেশি থাকে। যেমন হচ্ছে আমাদের বাসার জন্য যদি আমরা উদাহরণ দিই তাহলে হচ্ছে হার্ড ডিস্ক। আচ্ছা, এছাড়া আরও কিছু ফিচার আছে যেটা হচ্ছে এই এত বড় মেমোরির জন্য মাল্টিটাস্কিং বা মাল্টি প্রোগ্রাম রান করা একসাথে পসিবল হয়। অর্থাৎ একই সাথে আমি একটা প্রোগ্রাম আমরা উদাহরণের জন্য যদি বলি 10 ন্যানোসেকেন্ড আমি একটা প্রোগ্রাম চালালাম, ওটাকে হোল্ডে রেখে আমি আরেকটা প্রোগ্রাম 10 ন্যানোসেকেন্ড চালালাম, তার মানে মনে হবে যে পাশাপাশি সব প্রোগ্রাম চলতেছে। তো এই যে মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং, এটা পসিবল হয়। একই সাথে মাল্টি ইউজারও পসিবল হয়। অর্থাৎ সে আমার ইউজার 1, সে একটা নির্দিষ্ট মেমোরির মধ্যে বসে কাজ করতেছে, আমি তাকে 10 ন্যানোসেকেন্ড তাকে কাজ করতে দিলাম, সে তার প্রোগ্রামটা 10 ন্যানোসেকেন্ড রান করে নিল। এইবার আমি তাকে হোল্ডে রাখলাম, তার সম্পূর্ণ ডেটা, তার বর্তমান অবস্থা, স্ট্যাটাস, ফ্ল্যাগ, সব ভ্যালু নিয়ে হার্ড ডিস্কে রেখে দিলাম এবং আরেকজনের যে তার যে স্টেট, তার যে অবস্থা, তার যে প্রোগ্রাম যেটুকু রান হয়ে বসে আছে বা তার যে সিস্টেম, সেটাকে র্যামে লোড করলাম এবং এক্সিকিউশনে নিয়ে গেলাম, সেটা 10 ন্যানোসেকেন্ড টাইম দিলাম। তাহলে এইভাবে হচ্ছে আমরা মাল্টি ইউজার এনভায়রনমেন্ট পাবো। আচ্ছা, এছাড়া হচ্ছে কিছু এক্সট্রা ইনস্ট্রাকশন আসে, যেমন কারেন্ট টাস্ককে হচ্ছে শেষ করে দেওয়া, দেন কোনো একটা স্টেটকে সেভ করে আসা। স্টেট মানে এখানে আমরা বোঝাচ্ছি যে একটা প্রোগ্রাম যে পর্যন্ত রান হয়ে বসে আছে, অর্থাৎ বর্তমানে ওই প্রোগ্রামের প্রোগ্রাম কাউন্টার ভ্যালু কত, ইনস্ট্রাকশন এক্সিকিউশন যে রেজিস্টারগুলো আছে তার মধ্যে কোন কোন ডেটা আছে। এই যে ওভারঅল যে কোনো একটা টাইমে একটা ফুল প্রোগ্রামের যে স্ন্যাপশট, সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেট। তো এই স্টেটকে সেভ করে রাখা যায় হার্ড ডিস্কে, আবার সেই হার্ড ডিস্ক থেকে লোড করা যায়, নতুন একটা স্টেটে চলে যাওয়া যায়, নতুন একটা টাস্কে কনভার্ট করা যায়। এই ধরনের যে ইনস্ট্রাকশনগুলো দরকার, সেই ইনস্ট্রাকশনগুলো এখানে আসলে আসছে 80286 এ। আচ্ছা, 80286 এর আরেকটা মেজর বৈশিষ্ট্য হচ্ছে এটার সাথে যে ক্লকটা যুক্ত থাকে তার নাম হচ্ছে 80284। এই 284 এর সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে, আগে 8086 এ আমরা যে ক্লক ফ্রিকোয়েন্সিটা পাঠাতাম ওইটা ওই যে আমাদের ডিজিটাল টাইমে কনভার্ট করার জন্য আমাদের যে 3 দিয়ে ভাগ হয়ে যেত, সেটা এখন ইন্টারনালি মাত্র 2 দিয়ে ভাগ হয়। অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিটা পাঠায় সেটা 2 দিয়ে ভাগ করার পর যতটুকু থাকে সেটুকুই হচ্ছে আমাদের 80286 এ পাওয়া যায়। আচ্ছা, 80286 এর আরেকটা মেজর বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের 8086 এ যেমন ছিল 2টা ইউনিট, একটা ব্লক আর্কিটেকচার যদি আমি আঁকাই তাহলে সেখানে ছিল 2টা বাস ইন্টারফেস ইউনিট এবং হচ্ছে এক্সিকিউশন ইউনিট। এখানে একটু চেঞ্জ আছে, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের আছে টোটাল 4টা বাস ইন্টারফেস ইউনিট, তারপরে আছে হচ্ছে ইনস্ট্রাকশন ইউনিট, এরপরে আছে হচ্ছে অ্যাড্রেস ইউনিট এবং এক্সিকিউশন ইউনিট। এখানে বাস ইন্টারফেস ইউনিট এবং এক্সিকিউশন ইউনিট প্রায় সেম, কিন্তু
পরের দুইটায় হালকা কিছু চেঞ্জ আছে, এই দুইটাকে একটু আলাদা করা আছে। এই দুইটার বৈশিষ্ট্য আসলে 8086 এর মধ্যে আছে, কিন্তু কিছু সিগনিফিক্যান্ট চেঞ্জের কারণে এই দুইটাকে আবার আলাদাভাবে নামকরণ করা হয়েছে মাত্র। যেমন ইনস্ট্রাকশন ইউনিট যেটা আমরা বলতেছি, এই ইনস্ট্রাকশন ইউনিটে আমাদের আগে যেমন একটা করে ডিকোড হতো, 6টা ইনস্ট্রাকশন এসে বসে থাকতো পাইপলাইনে, একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউশন যেতে পারতো এবং ডিকোড হতো এবং সেটা কাজ করতো। এখানে 3টা পর্যন্ত ইনস্ট্রাকশন, প্রিফেস্ট ইনস্ট্রাকশন ডিকোড করা পসিবল এবং একটার পর একটা এক্সিকিউশনে নিয়ে যাওয়া পসিবল, কাজ কিছুটা আরও আগানো পসিবল। তো এই জন্য এই ইউনিটটাকে একটা নাম দিচ্ছে, যেটার নাম হচ্ছে ইনস্ট্রাকশন ইউনিট। আবার একই সাথে একটা নতুন ইউনিট আসছে যার নাম হচ্ছে অ্যাড্রেস ইউনিট। এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে 80286 এইটার যে অ্যাড্রেস ক্যালকুলেশন মেকানিজম, অর্থাৎ আগে যেমন আমরা কি করতাম, 16 বিটের অ্যাড্রেস আছে, 4 বিট লেফট শিফট দাও, তার সাথে অফসেট যোগ করে দাও, আমরা পেয়ে গেছি। এইখানকার 80286 এর পিভ্যাম মোড অর্থাৎ ভার্চুয়াল মোডে এতটা সোজা না, এখানে একটু ঝামেলা আছে। এখানে একটা অ্যাড্রেস জেনারেট হয়, সেখান থেকে একটা পোর্শন নিয়ে আমাকে একটা টেবিল চেক করতে হয়, সেই টেবিল থেকে একটা অ্যাড্রেস জেনারেট হয় যেটা হবে আমাদের অ্যাকচুয়াল সেগমেন্ট ভ্যালু, তার সাথে হচ্ছে আমরা অফসেটকে যোগ করি। তো পুরো প্রসিজার আমরা ইন ডিটেলসে ব্যাখ্যা করব, আমাদের পরের স্লাইডগুলো আছে। আপাতত জাস্ট আমরা একটু জেনে নিই যে অ্যাড্রেস ইউনিটের কাজ হচ্ছে মূলত এইটা, যে রিয়াল মোডে সে খুব সহজেই 8086 এর মতো ফলো করে 20 বিটের অ্যাড্রেস তৈরি করে দিতে পারে, কিন্তু ভার্চুয়াল মোডে যখন আমরা 1 গিগাবাইট পর্যন্ত মেমোরি সাপোর্ট দিচ্ছি, সেটা করার জন্য আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে ওই যে আমাদের 24 বিটের অ্যাড্রেসটাকে কনভার্ট করা লাগে 30 বিটে। তো ওইটা কীভাবে হয়, আমার মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস জেনারেট করার পরে কীভাবে সেটা কনভার্ট হয়, এই জিনিসগুলোর জন্য একটা ইউনিট, সেটা হচ্ছে অ্যাড্রেস ইউনিট। আচ্ছা, এছাড়া নতুন কিছু ইনস্ট্রাকশন আসছে এতে এবং নতুন কিছু পিন, যেমন একটা পিন হচ্ছে এইটা, এটা হচ্ছে মূলত রিকোয়েস্ট পিন, প্রসেসর এক্সটেনশন রিকোয়েস্ট পিন। এই পিনটার মাধ্যমে আমাদের বাইরে থেকে কোনো প্রসেসর বা কোনো প্রসেসর যুক্ত হয়ে আমার যে অ্যাকচুয়াল 80286 মাইক্রোপ্রসেসর তাকে রিকোয়েস্ট পাঠায় যে আমি এখন কাজ করব, তুমি বাসের অ্যাক্সেস ছেড়ে দাও। তো এই ধরনের রিকোয়েস্ট করার জন্য মূলত এই পিনটাকে ব্যবহার করা হয়ে থাকে। যখন মাইক্রোপ্রসেসর রেডি থাকে যে হ্যাঁ আমি হচ্ছে এখন বাস অ্যাক্সেস ছাড়ার জন্য রেডি, তখন হচ্ছে মূলত সে এই অ্যাকনোলেজমেন্ট অ্যাড্রেসটা জেনারেট করে, যেটা যে পিনের মাধ্যমে আমার বাইরের প্রসেসর জানতে পারে যে ঠিক আছে বাস এখন ফ্রি, আমি আমার কাজ করতে পারি, আমি চাইলে মেমোরিতে ডাটা পাঠাতে পারি বা মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করতে পারি, বা যে কোনো আইও ডিভাইসে আমার বাইরের যে প্রসেসরটা আছে সে ওই বাসটাকে অ্যাক্সেস করে এখন কাজ করতে পারে। এই দুইটা পিন হচ্ছে তাই। আর বিজি বলতে বোঝায় যে আমার মাইক্রোপ্রসেসর এই সিগন্যালটা জেনারেট করতে পারে, সে যখন অ্যাক্টিভ লো দেখায় তার মানে হচ্ছে সে বাস এখন ধরে রাখছে এবং বিজি অবস্থায় আছে। তো এইটা দিয়ে সে প্রকাশ করে বাইরের যে কোনো সার্কিটকে যে আমি এখন বিজি আছি, আমার কারেন্ট যে টাস্ক চলতেছে সেটাকে আমি এক্সিকিউট করতেছি। আচ্ছা, কোপ্রসেসর কোনো একটা কাজ চলাকালীন অবস্থায় কোপ্রসেসর কাজ করতেছে, করতে করতে কোনো একটা কারণে ইরর ঘটে গেল, তো সেই জন্য সে যে পিনটাকে ব্যবহার করে সেটা হচ্ছে ইরর পিন। ইরর পিনে সে যদি হাই সিগন্যাল পাঠায় তার মানে প্রসেসরে কোনো একটা ঝামেলা হয়ে গেছে, যেন ইউজারকে আমার মাইক্রোপ্রসেসর মেসেজ দিয়ে দেয়, কোনো একটা ইরর মেসেজ বা কোনো একটাভাবে সিগন্যাল দিয়ে দেয় যে একটা ইরর ঘটে গেছে, এটা যেন দিতে পারে। এই জন্য যদি কোনো পিনকে কাজে লাগাতে হয় সেটা হচ্ছে এইটা। এই নিউ পিনগুলো হচ্ছে আমাদের ইসে অ্যাড হয়েছে 80286। এছাড়া আরও কিছু পিন অ্যাড হয়েছে, যেমন ক্যাপ নামে একটা পিন অ্যাড হয়েছে, আরও আছে। তো আমরা অত ডিটেলসে যাব না, আমাদের যেগুলো দরকার, যেগুলো বোঝা দরকার সেগুলো জানলেই হচ্ছে। আচ্ছা, তো পিভ্যাম অ্যাড করে অন করে কি করে? তো আমরা বলছিলাম যে হচ্ছে রিয়াল মোড এবং ভার্চুয়াল মোড। রিয়াল মোড হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর অন করার সাথে সাথে রিয়াল মোড অন হয়ে যায়। দেন ভার্চুয়াল মোডের জন্য দরকারি কিছু জিনিস লাগে, আমরা আসবো আস্তে আস্তে, সেইগুলোর প্রস্তুতি চলতে থাকে। যখন ওইগুলো প্রস্তুত হয়ে যায় তখন একজন প্রোগ্রামার চাইলে এই ভার্চুয়াল মোডকে অন করতে পারে। এই ভার্চুয়াল মোড অন করার জন্য দুইটা ইনস্ট্রাকশনের দরকার পড়ে, একটার নাম হচ্ছে স্টোর মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, আরেকটা হচ্ছে লোড মেশিন স্ট্যাটাস ওয়ার্ড। কী জিনিস আমরা বলবো। প্রথম কথা হচ্ছে এই আমাদের 80286-এ একটা রেজিস্টার থাকে যার নাম হচ্ছে এমএস মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, এমএসডাব্লিউ। এই মেশিন স্ট্যাটাস ওয়ার্ড হচ্ছে অনেকটা ফ্ল্যাগ রেজিস্টারগুলোকে রেখে দেয় এবং একটা স্পেশাল বিট রাখে যেটা হচ্ছে মূলত 0 বিট। এই 0 বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট, এইটাই যেটা এটাকে 1 করার মাধ্যমেই হচ্ছে মাইক্রোপ্রসেসরকে বলা হয় যে আমি এখন ভার্চুয়াল মোডে যেতে চাচ্ছি। তো কিভাবে, আমরা যদি একটু উদাহরণ দেই। ফর এক্সাম্পল, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে বর্তমানে যে মেশিন স্ট্যাটাস ওয়ার্ডটা আছে সেটাকে এই ইনস্ট্রাকশনের মাধ্যমে সিএক্সে সেভ করে নিব। সিএক্স হচ্ছে আমার রেজিস্টার, এটা আমরা সবাই জানি। তো এই এমএস ডাব্লু, এই রেজিস্টারটা, এটা একটা রেজিস্টার, এটার নাম হচ্ছে মেশিন স্ট্যাটাস ওয়ার্ড, এটা হচ্ছে মূলত 16 বিটের।
এটা আমরা বললাম ওই যে ফ্ল্যাগগুলো সেভ থাকে এবং হচ্ছে একটা স্পেশাল বিট থাকে, যে বিটটা হচ্ছে মূলত ভার্চুয়াল মোড অন করার কাজে লাগে। তো আমরা প্রথমে এই SMSW এই ইনস্ট্রাকশনের মাধ্যমে পুরো এই রেজিস্টারের যতগুলো ভ্যালু আছে সব নিয়ে এসে CX এর মধ্যে সেভ করে দিলাম। তারপরে এই CX এর সাথে 15টা 0 আর একটা 1, অর্থাৎ শুধুমাত্র 1, এই নাম্বারটাকে হচ্ছে আমরা অর করে দিলাম। তাহলে যখনই অর করে দিলাম তখন দেখা যাবে যে লাস্ট একদম এই MSW এর যে লাস্ট বিটটা আছে, লিস্ট সিগনিফিকেন্ট বিট, ওইটা 1 হয়ে গেছে, ওইটা 1 হয়ে গেছে। যখনই এটা 1 হয়ে যাবে তখন আমার মেশিনকে বলা হয়ে গেল যে হ্যাঁ এখন ভার্চুয়াল মোড অন করতে হবে। দেন আমার কাজ কি? দেন আমার কাজ হচ্ছে এই MSW-তে এখন আমার CX এর মধ্যে অর করা হয়েছে, CX এর মধ্যে বিটটা চেঞ্জ করা হয়েছে, ওটা তো আবার এই MSW-তে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এর জন্য আমার যে ইনস্ট্রাকশনটা লাগবে সেটার নাম হচ্ছে লোড MSW, এবং এই CX কে দেওয়ার মানে হচ্ছে যে এখন এই CX এর ভ্যালুর ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে নিয়ে এই রেজিস্টারে ইনিশিয়ালাইজ করে দাও। যখনই আমরা ইনিশিয়ালাইজ করব তখন মাইক্রোপ্রসেসর এর লিস্ট সিগনিফিকেন্ট বিটে এই 1টা খুঁজে পাবে, যেহেতু আমি অর করে 1 করে রাখছি। তখন হচ্ছে সাথে সাথে আমার ভার্চুয়াল মোড অন হয়ে যাবে, অর্থাৎ তখন আমি ওই যে আমার 16 মেগাবাইটের উপরে 1 গিগাবাইট পর্যন্ত যে মেমোরি, ওটাকে কাজে লাগাতে পারবো। তখন আমার প্রোগ্রামগুলা ওই সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে ব্যবহার করা শুরু করবে। আচ্ছা, তো আমাদের এই 80286 আমরা অলরেডি বলে ফেলছি যে অপারেটিং সিস্টেম আছে। অপারেটিং সিস্টেমের মাধ্যমে এখানে অনেকগুলো কাজ করা যায়, ফাংশনালিটি আছে। তো মূলত প্রোটেকশন লেভেলের কাজ করার জন্য অপারেটিং সিস্টেম ওই সময় বেশি ব্যবহৃত হতো। এখন আমরা আমাদের অপারেটিং সিস্টেম আমাদেরকে অনেকগুলো সিগনিফিকেন্ট ফিচার দেয়, কিন্তু ওই সময় মূল উদ্দেশ্য ছিল হচ্ছে মূলত প্রোটেকশন, বিভিন্ন রকমের অ্যাক্সেস প্রোটেকশন, ডেটার প্রোটেকশন। তো এই জাতীয় অনেকগুলো কাজ করে থাকে। তো এইগুলো জানতে হবে, অপারেটিং সিস্টেমের ক্যাপাবিলিটিটা বই থেকে পড়ে নিতে হবে, সেলফ স্টাডি। এখন 80286 এর মেমোরি ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে একটু কিছু কনসেপ্ট বলে ফেলি। তো আমাদের কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা সাধারণভাবে যদি একটা উদাহরণ দেই, আমাদের বর্তমান বাসার কম্পিউটার কথা চিন্তা করি। আমার বাসায় 2 জিবির একটা র্যাম আছে, আমি একটা 5 জিবির গেম কিনলাম। তো গেমটাকে ইনস্টল করলাম, করার পরে 5 জিবি হলো। এখন ওই 5 জিবি গেমকে আমি 2 জিবি র্যামের মধ্যে খেলবো, তাহলে কি আমি পুরো 5 জিবিকে 2 জিবি র্যামের মধ্যে লোড করতে পারতেছি না। তাহলে কি হয়, একটা অংশ হার্ড ডিস্কে থাকে, একটা অংশ ফিজিক্যাল মেমোরিতে যায়। মাইক্রোপ্রসেসর একটা অ্যাড্রেস জেনারেট করে পাঠায় একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে, প্রথম যে গেমের যে প্রথম লাইন সেটাকে ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউশন করার পরে মাইক্রোপ্রসেসর ডিসিশন নেয় যে এরপরে আমার তার কোন অ্যাড্রেসটা দরকার। ওই অ্যাড্রেসটা যদি র্যামের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে সে র্যাম থেকে আবার পরের লাইনটা পড়ে নিয়ে আসে। কিন্তু যদি এমন হয় যে প্রথম 500 মেগাবাইটের বাইরে চলে গেছে অ্যাড্রেস, মাইক্রোপ্রসেসরের বর্তমান যে অ্যাড্রেসটা দরকার সেটা 500 মেগাবাইটের বাইরে চলে গেছে, তখনও কি করবে? তখন হচ্ছে হার্ড ডিস্কের কাছে যাবে, ওই পার্টিকুলার ওই অ্যাড্রেসটুকু আবার ওইখান থেকে আবার একটু ডেটা নিয়ে আসবে, ওর যে প্রিভিয়াস 500 মেগাবাইট ছিল সেখান থেকে কিছু ডেটা নিয়ে আবার হার্ড ডিস্কে রেখে আসবে এবং ওইখানে হচ্ছে নতুন ডেটাটাকে লোড করবে। আমি আবার বলি, আমার বর্তমানে গেমের মধ্যে একটা নতুন অ্যাড্রেস জেনারেট হয়েছে যেটা র্যামের মধ্যে নাই, তখন ও হার্ড ডিস্কের কাছে যাবে, হার্ড ডিস্ক থেকে ওই অ্যাড্রেসটাকে নিয়ে আসবে, ওই লোকেশন নিয়ে আসবে। ও নর্মালি একটা লোকেশনকে পড়ে না, একসাথে অনেকগুলো মেমোরিকে, একটা নির্দিষ্ট সে আবার 5 মেগাবাইট বা 500 মেগাবাইট মেমোরিকে ও হচ্ছে হার্ড ডিস্ক থেকে নিয়ে আসবে এবং র্যামের ওই গেমের জন্য বরাদ্দ যে জায়গা সেখানে হচ্ছে আবার লোড করবে এবং র্যামের মধ্যে আগে যেটুকু ছিল সেটুকু আবার হার্ড ডিস্কের মধ্যে রেখে আসবে। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের মাধ্যমে আসলে আমরা হার্ড ডিস্কটাকে ব্যবহার করতে পারি আমাদের প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য। বড় বড় প্রোগ্রামকে আমরা রাখতে পারি, যার এই কনসেপ্টের মাধ্যমে আসলে মাল্টিপল ইউজার বা মাল্টিপল প্রোগ্রামকে সাপোর্ট দেওয়া সম্ভব হয়। তো এইটা করার জন্য এই যে আমরা বললাম যে আমাদের বর্তমান মেমোরির যে স্টেট বা বর্তমান যেটুকু কাজ হয়েছে একটা প্রোগ্রামের, সে একটা যতটুকু কাজ হয়েছে ওটুকুকে নিয়ে আমি হার্ড ডিস্কে রেখে আসলাম। হ্যাঁ, এটুকুকে বলতেছি হচ্ছে আমরা আনসোয়াপিং। আর সোয়াপিং বলতেছি যে যখন আমরা হার্ড ডিস্কের একটা অংশকে এনে রেখে দিলাম, আমার এই র্যামের মধ্যে লোড করলাম। এই কনসেপ্টটা হচ্ছে এখানে ইন্ট্রোডিউসড হয় মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটে। আমাদের মূলত হচ্ছে 16 মেগাবাইটের মেমোরি, কিন্তু আমরা এই কনসেপ্টের মাধ্যমে টোটাল 1 জিবি সেকেন্ডারি মেমোরি ইউজ করতে পারি। প্রোটেক্টেড ভার্চুয়াল মোডে আমাদের একটা জিনিস লাগে যেটার নাম হচ্ছে ডেসক্রিপ্টর টেবিল। এই ডেসক্রিপ্টর টেবিলে আসার আগে আমরা বলি, আমরা অলরেডি আলোচনা করছি যে রিয়াল মোডে 16 বিটের অ্যাড্রেস জেনারেট হয়, সেটাকে 20 বিটে কনভার্ট হয়, আমরা 1 মেগাবাইট পর্যন্ত র্যাম ইউজ করতে পারি। আমার 16 মেগাবাইটের র্যাম কানেক্ট করা পসিবল 80286 এ, কারণ এটার অ্যাড্রেস বিট হচ্ছে 24 বিট। কিন্তু এটার একটা ফিচার হচ্ছে রিয়াল মোডে এটা 8086 এর মতো আচরণ করে। এখানে যে বাকি 4টা বিট অ্যাড্রেস বিট
থেকে যায়, আমার 20টা কাজে লাগে, বাকি যে 4টা বিট থাকে ওই 4টা বিটকে এই মোডে ইগনোর করে দেওয়া হয়। মাইক্রোপ্রসেসর ওগুলোকে কাজে লাগায় না, ইগনোর করে দেয়। সে 16 বিট অ্যাড্রেস জেনারেট করে, 20 বিট অ্যাড্রেসে কনভার্ট করে 8086 এর নিয়ম অনুযায়ী, এবং সে হচ্ছে এই 20 বিটকেই অ্যাড্রেস বাসে পাঠাই দিয়ে কাজ করে, 1 মেগাবাইট পর্যন্ত অ্যাক্সেস করে, সামান্য পরিমাণ কাজে লাগে। কিন্তু ভার্চুয়াল মোড হচ্ছে বিশাল মোড, যেখানে আমি মাল্টিপল প্রোগ্রাম চালাতে পারি, মাল্টিপল ইউজার চালাতে পারি। তো ওই ক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে 24 বিটের অ্যাড্রেসই জেনারেট করে। ভার্চুয়াল মোডে মাইক্রোপ্রসেসর 24 বিটের অ্যাড্রেস জেনারেট করে। এই 24 বিটের অ্যাড্রেসকে তখন আবার আমার লজিক্যাল থেকে ফিজিক্যালে নিতে হয়, আমার ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করতে হয়। তো ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে প্রতিটা প্রোগ্রামের একটা ডেসক্রিপ্টর নাম্বার লাগে। প্রতিটা প্রোগ্রামের জন্য একটা ডেসক্রিপ্টর নাম্বার হয়। এই নাম্বারগুলো একসাথে সেভ করে রাখা হয় ডেসক্রিপ্টর টেবিল নামে একটা জায়গায়। আমরা আবার বলি, ভার্চুয়াল মোডে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওই যে আবার সেই লজিক্যাল থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে যেতে হবে। তাহলে আমরা লজিক্যাল অ্যাড্রেস এখানেও জেনারেট হচ্ছে 24 বিটের, কারণ আমাদের 80286 এর যে অ্যাড্রেস সাইজ সেটা হচ্ছে 24 বিট। আচ্ছা, 24 বিট জেনারেট হলো, কিন্তু 24 বিট আসলে কোন সেগমেন্টকে বর্তমানে অ্যাক্সেস করতে চাচ্ছে এটা বোঝার জন্য আমাদের যেটা করতে হয়, সেটা আমরা আগেরবার বলছিলাম যে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ওই যে আমাদের অ্যাড্রেসকে কনভার্ট করতে হয়, কনভার্ট করে আমাদের অ্যাকচুয়াল ইসে নিয়ে যেতে হয়। যেমন আমাদের একটা বেস অ্যাড্রেস থাকে, 8086 আমরা পড়াইছি, একটা বেস অ্যাড্রেস থাকে, তাকে 4 বিট লেফট শিফট করো, তার সাথে অফসেট যোগ করো। তো এখানেও এরকম একটা বেস নাম্বার থাকে, একটা আমার অফসেট নাম্বার থাকে। এইবার আমি করব কি, এই বেস অ্যাড্রেসটাকে, ওই যে 16 বিটের যে বেস অ্যাড্রেস পাবো আমি, ওইটাকে আমি কনভার্ট করে নিয়ে যাব। কনভার্ট করব কিসে, আমি ওইটাকে কনভার্ট করব 24 বিটের একটা অ্যাড্রেসে। এই 24 বিট অ্যাড্রেসের সাথে আমি আমার 16 বিটের যে অফসেট এটাকে যোগ করব। যোগ করার পর আমি যে টোটাল অ্যাড্রেসটা পাবো, মাইক্রোপ্রসেসর আসলে ফিজিক্যালি ওই অ্যাড্রেসটাকে খুঁজতেছে। এটা র্যামের মধ্যেও থাকতে পারে, আবার হচ্ছে আমার হার্ড ডিস্কের মধ্যেও থাকতে পারে। কিভাবে, আমরা পরের স্লাইডে আলোচনা করলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগে বুঝি যে এই কাজ করার জন্য আমাদের ডেসক্রিপ্টর টেবিল লাগবে। আমার যতগুলো প্রোগ্রাম থাকে, আমার অপারেটিং সিস্টেমের যত ফাংশন থাকে, আমার নিজের ইউজার প্রোগ্রাম যতগুলো থাকে, বা মাল্টিপল ইউজারের যে মাল্টিপল প্রোগ্রাম থাকে, সবই সেভ থাকে ডেসক্রিপ্টর টেবিল নামে একটা জায়গায়। এখন এই যে ডেসক্রিপ্টর টেবিল নামে জায়গায় সেভ অবস্থায় আছে, এই ডেসক্রিপ্টর টেবিল আবার দুই রকমের হয়, একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল। প্রতিটা প্রোগ্রামের জন্য, প্রতিটা টাস্কের জন্য বা ফাংশনের জন্য, বা প্রতিটা, এই যে আমি কোড লিখতেছি একটা প্রোগ্রামে, প্রতিটা প্রোগ্রামের জন্য আমার একটা একটা করে লোকাল এলডিটির ভ্যালু তৈরি হয়, অর্থাৎ লোকাল ডেসক্রিপ্টর টেবিলের ভ্যালু তৈরি হয়। আবার প্রতিটা লোকাল টেবিল, প্রতিটা লোকাল ডেসক্রিপ্টর টেবিলের যে অ্যাড্রেসটা, যে স্টার্টিং অ্যাড্রেস, সেটা সেভড থাকে হচ্ছে আমার গ্লোবাল টেবিলের ভিতরে। আবার বলি, আমি একটা লোকাল প্রোগ্রাম এখন রান করতেছি, তার 4টা সেগমেন্ট আছে, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, তারপরে মাল্টিপল সেগমেন্ট থাকতে পারে। তো এই যে সেগমেন্টের ভ্যালুগুলা, এইগুলা একটা প্রোগ্রামের সবগুলো সেভ থাকে হচ্ছে এলডিটি বা লোকাল ডেসক্রিপ্টর টেবিলের মধ্যে, লোকাল ডেসক্রিপ্টর টেবিল যেটা আছে তার মধ্যে। আবার এই লোকাল ডেসক্রিপ্টর টেবিল, প্রতিটা টেবিল যেখান থেকে শুরু হয়েছে, সেই ভ্যালুগুলা অপারেটিং সিস্টেমের যতগুলো আছে, যতগুলো প্রোগ্রাম আছে, যেগুলো যে কোনো প্রোগ্রাম শেয়ার করতে পারে, তার সকল অ্যাড্রেস সেভ থাকে হচ্ছে জিডিটি বা গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিলের মধ্যে। এই টেবিলের সাইজ হয় হচ্ছে 64 বিট করে। প্রতিটা ঘর, প্রতিটা রো, তার সাইজ হবে হচ্ছে 64 বিট করে। এই জিডিটির এক একটা ঘরের সাইজ 64 বিট, 8 বাইট। এগুলোকে আমরা বলতেছি ডেসক্রিপ্টর। প্রতিটা রোকে বলি আমরা এক একটা ডেসক্রিপ্টর। এই ডেসক্রিপ্টরের মধ্যে কি থাকে, থাকে হচ্ছে ওই পার্টিকুলার সেগমেন্টের 24 বিটের বেস ভ্যালু, থাকে হচ্ছে ওই সেগমেন্টটার সাইজ টোটাল কত, বাইট, বাইট আকারে কত, কত বাইট ধরে ওই সেগমেন্টটা হবে তার সাইজটা হচ্ছে সেভড অবস্থায় থাকে, থাকে যে এই সেগমেন্টটা বর্তমানে র্যামে উপস্থিত আছে কি নাই, এটা কি র্যামে আছে নাকি সেকেন্ডারি মেমোরি হার্ড ডিস্কে আছে, সেই ইন্ডিকেটর বা সেই ভ্যালুটা থাকে হচ্ছে এই ডেসক্রিপ্টরের মধ্যে। এবং একই সাথে থাকে প্রিভিলেজ লেভেল। এই প্রিভিলেজ লেভেল কি, পরের স্লাইড আলোচনা করবো আমরা। আচ্ছা, তো এই ডেসক্রিপ্টরগুলো, আমাদের এই ডেসক্রিপ্টর টেবিল, এগুলো হচ্ছে মূলত মেইন মেমোরিতে থাকে, অর্থাৎ আমাদের জিডিটি বা এলডিটি সবই হচ্ছে আমাদের র্যামের মধ্যে সেভড অবস্থায় থাকে। একদম প্রোগ্রাম অন করার পরে যখন আমার প্রথম কম্পিউটার চালু হয় বা মাইক্রোপ্রসেসর চালু হয়, তারপরেই জিডিটি তৈরি হয়ে যায়, গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিলটা তৈরি হয়ে যায়। আর এলডিটি তৈরি হয় প্রতিটা প্রোগ্রাম যখন কম্পাইল করে রান করা হচ্ছে তখন।
যখন প্রতিটা প্রোগ্রাম ইনিশিয়ালাইজ করা হচ্ছে তখন হচ্ছে আমার একটা প্রোগ্রাম বা একটা ফাংশনের এগেইনস্টে এলডিটি তৈরি হচ্ছে। একই সাথে অপারেটিং সিস্টেম যখন কোনো ফাংশনকে ইনিশিয়ালাইজ করে তখন হচ্ছে এলডিটি গুলো তৈরি হয়। আবার ওই এলডিটির যে অ্যাড্রেস সেটা জিডিটিতে যে সেভ হয়। আচ্ছা, তো দুই টাইপের ডিসক্রিপ্টর আছে আমরা বলে ফেলছি, জিডিটি আর এলডিটি। আচ্ছা, এখান থেকে আমরা পরবর্তী স্লাইডে যাই, তাহলে এই জিনিসগুলোর অ্যাকচুয়াল ব্যবহার আমরা দেখতে পাবো কিভাবে ক্যালকুলেটটা হচ্ছে। তাহলে ভার্চুয়াল অ্যাড্রেস পোর্টটা ক্যালকুলেট হয় কিভাবে, বাম পাশে আসতেছি আমরা একটু পরে, ডান পাশে যাই। তো আমার মাইক্রোপ্রসেসর যখন একটা অ্যাড্রেস বানায়, সো সে 32 বিটের একটা ভার্চুয়াল অ্যাড্রেস বানায় পিভ্যাম মোডে। যখন আমার রিয়াল মোডে কাজ হচ্ছে তখন রিয়াল মোডে সে 16 বিট জেনারেট করে, 16 বিট দিয়ে আমরা কিভাবে 20 বিটে যায় আমরা জানি। এখন আমার কথা হচ্ছে 32 বিটের অ্যাড্রেস জেনারেট করে পিভ্যাম মোড বা ভার্চুয়াল মোডে, সেখান থেকে আমাকে 24 বিটের অ্যাড্রেস খুঁজে বের করতে হবে যে আমার আসলে কোন মেমোরিটা দরকার। তো কিভাবে? প্রথমে এটা 16 বিট 16 বিটে ভাগ হয়ে যায়। 16 বিট হচ্ছে অ্যাকচুয়ালি অফসেট ভ্যালু। এই অফসেট ভ্যালু ওই আমাদের 8086 এর অফসেট ভ্যালু যে জিনিসটা সেই জিনিসটাই। তো এই হচ্ছে আমাদের অফসেট ভ্যালু থাকে, আর থাকে হচ্ছে 16 বিটের সিলেক্টর। এই সিলেক্টরকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 13 বিটের ইন্ডেক্স নাম্বার, একটা হচ্ছে টেবিলের চয়েস, এই টিটা হচ্ছে টেবিলের চয়েস, আর হচ্ছে 2 বিটের থাকে হচ্ছে আরপিএল, এটা হচ্ছে রিকোয়েস্ট প্রিভিলেজ লেভেল। রিকোয়েস্ট প্রিভিলেজ লেভেল হচ্ছে প্রতিটা সেগমেন্টের সাথে, প্রতিটা সেগমেন্টের অ্যাড্রেসের সাথে, ডেসক্রিপ্টরের সাথে আমরা দেখাই। এই যে আমরা বলছিলাম যে প্রতিটা এটা হচ্ছে গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল, এটা হচ্ছে লোকাল ডেসক্রিপ্টর টেবিল। এখন মাইক্রোপ্রসেসর যে কোনো এক জায়গার ডেটা আমার কাছে চেয়ে পাঠাতে পারে। তো মাইক্রোপ্রসেসর ডেটা চেয়ে পাঠাইছে, একটা অ্যাড্রেস জেনারেট করছে, আমি 16 বিট পাইছি, সেটাকে আমরা ভেঙে ফেলছি কত? 13 বিটে, 1 বিটে এবং 2 বিটে। এই 2 বিটে হচ্ছে প্রিভিলেজ লেভেল থাকে, এবং এখানে এক একটা রো 64 বিট করে ডেটা রাখে, যেখানে 24 বিট হচ্ছে আমার অ্যাড্রেসের বেস, বাকিটা হচ্ছে আমার বিভিন্ন রকমের ইনফরমেশন। কোন ইনফরমেশন? এইগুলা, এই যে এই ইনফরমেশনগুলো। তো এইখানেও প্রিভিলেজ লেভেল সেট করা থাকে যে আমার এই একটা নির্দিষ্ট সেগমেন্টের প্রিভিলেজ লেভেল আসলে কত। তো যদি আমি আমার মাইক্রোপ্রসেসর যদি একটা কম লেভেলের প্রিভিলেজ লেভেল দিয়ে অ্যাক্সেস করতে চায়, এবং সেটা যদি এখানে থাকা নাম্বারের চেয়ে ছোট হয়ে যায়, তাহলে আমার প্রোটেকশন অন হয়ে যাবে, অপারেটিং সিস্টেম কোনোভাবে ওই মেমোরিকে অ্যাক্সেস করতে দিবে না। এটা কেন, এটা আমরা বলি। সাপোজ ধরো আমার একটা প্রোগ্রাম অলরেডি একটা সেগমেন্টকে ব্যবহার করতেছে, একটা একটা সেগমেন্ট শেয়ার করা আছে, ওইটাকে আমার একটা প্রোগ্রাম ব্যবহার করতেছে, তখন আমার অপারেটিং সিস্টেম ওখানে প্রিভিলেজ লেভেল বাড়ায় রাখবে। আমার বর্তমানে যে প্রোগ্রাম রান হচ্ছে সে যদি ওই মেমোরিকে অ্যাক্সেস করার চেষ্টা করে, সে যদি দেখে যে তার প্রিভিলেজ লেভেল হচ্ছে আমার সেভ করে রাখা প্রিভিলেজ লেভেলের থেকে কম, তাহলে ওইখানে অ্যাক্সেস করতে দিবে না। এই কনসেপ্টটা খাটানোর জন্য বা এই ধরনের মেকানিজম খাটানোর জন্য হচ্ছে প্রিভিলেজ লেভেলের জিনিসটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে টোটাল 64 বিট আছে, যার মধ্যে মাত্র 64 বিট হচ্ছে অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেসকে প্রকাশ করে, এবং বাকি ইনফরমেশন, বাকি যত বিট আছে 40 বিট, এই 40 বিট হচ্ছে মূলত ওই ধরনের এক্সট্রা ইনফরমেশনগুলোকে রাখে, যে এইগুলা, যে আমার সেগমেন্টের সাইজ কত, আমার এইটা কি র্যামে আছে নাকি হার্ড ডিস্কে আছে, আমার প্রিভিলেজ লেভেল বর্তমানে কি, এই ধরনের ইনফরমেশনগুলো সেভ রাখে, আরও কিছু রাখে, আপাতত আমাদের দরকার নেই। আচ্ছা, এইবার আমার 13 বিটের ইন্ডেক্স পেয়ে গেছি। এবার আমি প্রথমে দেখবো যে টেবিলকে আমার 0 আসছে নাকি 1, অর্থাৎ মাইক্রোপ্রসেসর আমাকে জানাই দিবে যে সে কি এলডিটি থেকে ভ্যালু চাচ্ছে নাকি জিডিটি থেকে। আমার যদি অপারেটিং সিস্টেমে কাজ কারবার হয় তাহলে দেখা যাবে যে মাইক্রোপ্রসেসর এমন একটা অ্যাড্রেস জেনারেট করছে যেটা আসলে জিডিটির ভিতরে আছে। কিন্তু যদি হচ্ছে আমার দেখা যাবে যে আমার ইউজারের প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে মাইক্রোপ্রসেসর বলে দিবে যে এটা হচ্ছে ইউজারের প্রোগ্রাম, তুমি এলডিটিতে খোঁজো, এই অ্যাড্রেসটা এলডিটিতে থাকবে, সেখানে 0 দিয়ে পাঠাবে। তো আমার প্রথমে সিস্টেম আসবে, সিস্টেম এসে চেক করবে যে এটা কি, সরি আমি ভুল বলে ফেলছি, এটা হচ্ছে যদি টি ইকুয়াল টু 0 থাকে তাহলে জিডিটি গ্লোবালে খুঁজবে, টি ইকুয়াল টু 1 হলে হচ্ছে লোকাল এলডিটিতে খুঁজবে। তো যদি আমরা 0 পাই তাহলে আমার এই টেবিলে চেক করবে, আর যদি আমার 1 পাই তাহলে এলডিটি, ওই প্রোগ্রামের যে এলডিটি সেখানে যে চেক করবে, যে প্রোগ্রাম আমার বর্তমানে এক্সিকিউশনে আছে। এখন জিডিটি থেকে যদি হয় তাহলে এখান থেকে এসে এই 13 ইন্ডেক্স নাম্বারের থেকে খুঁজে বের করবে, প্রথমে 0, তারপর 1, তারপর 2। এখন ধরো আমার সে 4 নাম্বার ভ্যালু চাইছে, 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বর্তমানে মাইক্রোপ্রসেসরের প্রয়োজন পড়ছে, তাহলে এই 13 বিট থেকে এখানে যে ইন্ডেক্সটা পাওয়া যাবে সেই ইন্ডেক্সে এসে এই বেস অ্যাড্রেসটাকে খুঁজে নেবে, খুঁজে এই বেস অ্যাড্রেসটা পাঠিয়ে দিবি নিচে, এটা 24 বিটের একটা অ্যাড্রেস, তার সাথে এই অফসেট যোগ হয়ে যাবে। আর যদি কোনো কারণে T1 আসে তার মানে এলডিটি থেকে ভ্যালু চাওয়া হয়েছে, অর্থাৎ এলডিটি টেবিল থেকে ইন্ডেক্স নাম্বার থেকে ওই বেস অ্যাড্রেসটা খুঁজে বের করবে। আমাদের
আর রিয়াল মোড 8086 এর যে মোড ছিল সেখানে এই বেস অ্যাড্রেসটা আমাদের হচ্ছে কোডে ওই মাইক্রোপ্রসেসর যে অ্যাড্রেস জেনারেট করতো তার ভিতরেই থাকতো। কিন্তু আমাদের 80286 এর ক্ষেত্রে হচ্ছে ওইটা সরাসরি অ্যাড্রেসের ভিতর থাকে না, ওটাকে খুঁজে বের করতে হয়। কারণ আমাদের এখানে মাত্র 16 বিটের একটা নাম্বার জেনারেট হচ্ছে, এখানে মাত্র 16 বিটের একটা নাম্বার জেনারেট হচ্ছে, ওইখান থেকে 24 বিটের অ্যাড্রেস লাগবে। তো ওই 24 বিটের অ্যাড্রেস আবার এক একটা সেগমেন্ট এক একটা প্রোগ্রামের জন্য আলাদা, এটা তো সেভ করে রাখা পসিবল না মাইক্রোপ্রসেসর একার পক্ষে। এই জন্যই র্যামের ভিতরে এই টেবিলগুলো মেনটেন করা হচ্ছে, যাতে পার্টিকুলার প্রোগ্রামের পার্টিকুলার সেগমেন্টের অ্যাড্রেস সেভ করে রাখা যায়, বা অপারেটিং সিস্টেমের ফাংশনের যে স্টার্টিং অ্যাড্রেসগুলো সেগমেন্টের অ্যাড্রেসগুলো সেগুলো সেভ করে রাখা যায়। তো আমরা এইভাবে বেস অ্যাড্রেসটা খুঁজে পেতে পারি। আমার যে টোটাল 32 বিটের অ্যাড্রেস জেনারেট হচ্ছিল সেখানেই আমার 16 বিটের অফসেট ছিল, সেটাকে এনে যোগ করে আমি 20 বিটের 24 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস পাইতে পারি। এখানে গেলেই আমার হচ্ছে ওই অ্যাকচুয়াল ইয়েটা পাওয়া যাবে, আমার যে মেমোরিটা দরকার সেটা পাওয়া যাবে। এবং একই সাথে এখানে চেক করে দেখা যাবে যে ওইটা আসলে র্যামের মধ্যেই আছে। এই যে আমার যেহেতু ওই যে বাকি 40 বিটের মধ্যে আমার এই ইনফরমেশনটা থাকে যেটা র্যামে আছে কি নাই, তাহলে আমার সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি র্যামে থাকে তাহলে সেখান থেকে ভ্যালুটাকে নিয়ে পাঠিয়ে দিবে, যদি না থাকে তাহলে সোয়াপিং বা আনসোয়াপিং এই দুইটাকে কাজে লাগাবে। কাজে লাগায় হচ্ছে ওই ইনফরমেশনটাকে র্যামে নিয়ে আসবে এবং তারপরে হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরের কাছে পাঠিয়ে দিবে যে ও যে অ্যাড্রেসটা চাইছে, যে অ্যাড্রেসে ভ্যালুটা চাইছে সেটা এখানে আছে, ওটা র্যামে লোড হয়েছে এবং র্যাম থেকে পাঠিয়ে দিবে আমার মাইক্রোপ্রসেসরের কাছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিডিটি আর এলডিটি কোথায় থাকে? আমরা বলে ফেলছি র্যামে, কিন্তু র্যামের কোন লোকেশানে? তো র্যামের যে লোকেশান থেকে জিডিটি শুরু হয় সেটা সেভ করে রাখার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে দুইটা রেজিস্টার মেনটেন করা হয়েছে, একটা জিডিটি রেজিস্টার আর একটা হচ্ছে এলডিটি রেজিস্টার। এদের কাজ হচ্ছে মূলত জিডিটি কোথায় শুরু হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে রাখা। এই অ্যাড্রেসটা করে কি, 24 বিটের একটা বেজ আছে এবং তার সাথে হচ্ছে আমার 16 বিটের একটা লিমিট আছে। এই 24 বিটের অ্যাড্রেস দিয়ে খুঁজে পাওয়া যায় যে আমার র্যামের মধ্যে কোন জায়গা থেকে আমার জিডিটি শুরু হয়েছে এবং সেখান থেকে কত ঘর পর্যন্ত আমার আসলে জিডিটির জন্য বরাদ্দ, সেটা এই 16 বিটের এইটুকু জায়গার মধ্যে সেভড অবস্থায় থাকে। আচ্ছা, ধরো তোমার ওই যে 1 জিবি পর্যন্ত মেমোরি, তুমি 1 জিবি ইউজ করলা না, তুমি 512 মেগাবাইটের হার্ড ডিস্ক ইউজ করলা, তাহলে তো জিডিটির সাইজ ছোট হয়ে আসবে। তো ওই ভ্যালুগুলা হচ্ছে এখানে সেভড হয়। এটা হয় হচ্ছে যখনই আমার মাইক্রোপ্রসেসরকে প্রথম অন করা হয় তখনই এই জিনিসগুলো ইনিশিয়ালি সেট হয়ে যায়, পরবর্তীতে যদি বাড়ানো কমানো হয় সেই অনুযায়ী এগুলো আপডেট হয়, কিন্তু ইনিশিয়ালি প্রথমেই সেভড হয়ে যাবে। এলডিটি আবার প্রথমে সেভড হয় না। এলডিটি কি? এলডিটি যেটা এলডিটি রেজিস্টারের যেটা দরকার সেটা হচ্ছে আমি বর্তমানে যে প্রোগ্রামটা রান করতেছি, ধরো আমি প্রোগ্রাম নাম্বার 3 রান করতেছি, তো এই 3-এর যে এলডিটি টেবিল সেই টেবিলটা কোথায় সেভড হয়েছে, তার যে প্রথম অ্যাড্রেস সেটা সেভ থাকে হচ্ছে এলডিটি টেবিলে। প্রতিটা প্রোগ্রাম যখন এক্সিকিউশনে যায়, সেটা যখন বন্ধ হয়ে আবার নতুন প্রোগ্রাম আসে, তখন সাথে সাথে এই এলডিটি রেজিস্টারটা আপডেট হয়ে যায়। আমি প্রথমে একটা প্রোগ্রাম রান করলাম, সেই প্রোগ্রামের যে আমার এলডিটি টেবিলের স্টার্টিং ভ্যালু সেটাই এলডিটি রেজিস্টারের মধ্যে সেভড অবস্থায় থাকে। দেন করা হয় কি, আমার ওই প্রোগ্রামটার কাজ শেষ, আমি আরেকটা প্রোগ্রাম রান করব, তার এলডিটি লোড হয়েছে, তাহলে সেই এলডিটির যে ইনিশিয়াল অ্যাড্রেস সেটা এসে এই এলডিটি রেজিস্টারে সেভড অবস্থায় থাকে, যাতে একবারে খুঁজে পাওয়া যায়। এছাড়া কিছু শ্যাডো রেজিস্টার ইউজ করা হয়, যেন সাপোজ ধরো এই এলডিটির একটা একটা নির্দিষ্ট সেগমেন্ট নিয়ে কাজ হচ্ছে। আমরা উদাহরণ দিই, একটা প্রোগ্রামের একটা নির্দিষ্ট সেগমেন্ট, সে কোড সেগমেন্ট নিয়ে কাজ হচ্ছে। তাহলে তুমি যদি বারবার কোড সেগমেন্টের স্টার্টিং ভ্যালু এইভাবে খুঁজে বের করো, তুমি যদি বারবার কোড সেগমেন্টের স্টার্টিং ভ্যালু এইভাবে খুঁজে বের করো, পুরো প্রসেসটা চালায়, তাহলে একটা সিগনিফিক্যান্ট টাইমের দরকার। তো অনেক সময় ওই টাইম বাঁচানোর জন্য কিছু এক্সট্রা শ্যাডো রেজিস্টার থাকে, যেগুলোর কাজ হচ্ছে শুধুমাত্র এই ধরনের টেম্পোরারি ভ্যালুগুলোকে সেভ করে রাখা। তো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কোড সেগমেন্টের যে স্টার্টিং পয়েন্ট ওইটা এখন কোড সেগমেন্টই কাজ করতেছে, তাহলে তুমি কোড সেগমেন্টের স্টার্টিং পয়েন্টটা ওই শ্যাডো রেজিস্টারের মধ্যে সেভ করে রাখলা, যাতে বারবার খুঁজতে যেতে না হয়। একই অ্যাড্রেস বা একই সেগমেন্ট যদি বারবার জেনারেট হয়, তাহলে যেন সেখান থেকেই এই 24 বিটের যে স্টার্টিং বেস অ্যাড্রেস ওই সেগমেন্টের ওটা যেন খুঁজে পাওয়া যায়। এইভাবে হচ্ছে আমার এই পুরো মেকানিজমটা কাজ করে, ভার্চুয়াল মোডটা কাজ করে। আচ্ছা, এখানে আমি যে প্রসেসটার কথা বললাম ওই প্রসেসটাকে ফ্লো চার্ট আকারে দেখানো আছে, কিন্তু এই ফ্লো চার্টটা একটু পুরনো, এটা বইয়ের পুরনো ভার্সানের। আমাদের নতুন যে ভার্সান, আমরা যে বই ভার্সান থেকে পড়াচ্ছি বইতে, ওইটা ফলো করাই বেটার হবে। এটা হচ্ছে এক্স্যাক্ট আমরা যে পুরো প্রসেসটা আলোচনা করলাম সেটা ফ্লো চার্ট আকারে এখানে দেখানো আছে, একটু দেখে নিও। আচ্ছা, আমাদের 8086 এবং 80286 এর মধ্যে পার্থক্য কি? মেজর পার্থক্য তো আমরা বলে দিলাম যে রিয়াল মোড, ভার্চুয়াল মোড, তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এগুলো নতুন আসছে। তারপরও ফর্মালি এটা দেখার জন্য কি করতে হবে? গুগল করতে হবে।
8038 এবং 486 এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পারফরমেন্সে। আমাদের সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ হয়নি। আমাদের নতুন কোনো এই যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটের মতো কোনো টেকনোলজি এসে অ্যাড হয়নি। পারফরমেন্সে চেঞ্জ হচ্ছে। যেমন ক্লক স্পিড, সিপিইউ স্পিড হচ্ছে বেড়ে গেছে। আগে 12 থেকে 40 মেগাহার্টজ ছিল, সেটা পরবর্তীতে 16 থেকে 100 মেগাহার্টজ পর্যন্ত গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে র্যাম 4 জিবি লাগানো সম্ভব হতো। আমাদের এই যে আমরা যে 80286 দেখালাম, এটা র্যামের সাইজ হচ্ছে হাইয়েস্ট 16 মেগাবাইট। পরে ওইটাকে 1 জিবি পর্যন্ত সেকেন্ডারি মেমোরি লাগানো পসিবল, কিন্তু র্যাম হচ্ছে মাত্র 16 মেগাবাইট। সেখানে এটা র্যাম 80386 এবং 486 এর র্যাম হচ্ছে 4 জিবি পর্যন্ত। ফাংশনাল ইউনিট মানে হচ্ছে ওই যে কয়টা ইউনিটে ভাগ করা যায়, তো আমাদের যেমন 80286 এ হচ্ছে 6টা, 80386 এও 6টা, কিন্তু 80486 এ হচ্ছে টোটাল 9টা ইউনিট ছিল ফাংশনাল ইউনিট। অর্থাৎ একটা ব্লক আর্কিটেকচারকে যদি আমরা কাজের ভিত্তিতে ভাগ করি তাহলে ওখানে 9টা ভাগে ভাগ করা ছিল। পাইপলাইন একসাথে 3টা ডিকোড করা যেত 386 এ, একসাথে 5টাকে ডিকোড করা যায় হচ্ছে 80486 এ। ক্যাশ সাপোর্ট দেয় কিনা? হ্যাঁ, ক্যাশকে সাপোর্ট দেয়, কিন্তু অন চিপে ক্যাশ 80386 এ ক্যাশ মেমোরিটা কি জিনিস? ক্যাশ মেমোরি হচ্ছে র্যামের চেয়েও দ্রুত একটা মেমোরি, আমরা জানি। তো ওইটাকে যদি হচ্ছে আমরা র্যাম থেকে কিছু পরিমাণ ডেটা নিয়ে ওই দ্রুত মেমোরিতে নিয়ে আসি তাহলে আরও ফাস্ট এক্সিকিউশন পসিবল। একদম ঠিক র্যামের মতো আচরণ করে, র্যাম যে কাজ করে ওই কাজই করে, কিন্তু র্যামের চেয়েও দ্রুত মেমোরি, কিন্তু যেহেতু দাম অনেক বেশি তাই পরিমাণে কম। তো পরিমাণে কম হওয়ার কারণে এক্সট্রা মেমোরি এটা পুরো র্যামের মতো সাইজে রাখা সম্ভব হয় না। তো এই জিনিসটা হচ্ছে 80386 এও পসিবল, মানে অ্যাড করা পসিবল, কিন্তু অন চিপে দেওয়া থাকতো না। আর অন চিপে দেওয়া থাকতো হচ্ছে 80486 এ, যেটা হচ্ছে মাত্র 8 কিলোবাইট। তো এখানে ট্রানজিস্টার হচ্ছে টোটাল ছিল 2 লাখ প্রায় 75,000-এর মতো, অর্থাৎ একটা মেমোরি চিপে। এটার পারফরমেন্স অনেক বেশি বেড়ে যায় 80486 এ, অর্থাৎ একটা চিপে প্রায় 10 লাখ পর্যন্ত হচ্ছে, 1 লাখ পর্যন্ত হচ্ছে আমার ট্রানজিস্টার রাখা পসিবল ছিল। অর্থাৎ অল্প পরিমাণে হলেও এটা হচ্ছে বেশি পরিমাণে কাজ করতে সক্ষম ছিল। তার মানে চিপের সাইজ ছোট হয়ে আসবে, পারফরমেন্স বাড়বে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমরা প্রিভিয়াস এরকম কোশ্চেন দেখছি যে 8086, 286, 386 এবং 486 এর সবকটার পার্থক্য লেখো, কোনটার সাথে কোনটার পার্থক্য, একটা টেবিল দিয়ে এরকম। তো এটা নিজেরা পড়ে নিতে হবে। ওই বেসিক পার্থক্যগুলো তো আমরা বললামই, যে মূলত হচ্ছে 80386, 486 এর সাথে 8086 এবং 286 এর পার্থক্য হচ্ছে মূলত পারফরমেন্সের। কিন্তু 8086 এর সাথে বাকি 3টা সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ আছে, কারণ ওই যে ভার্চুয়াল মোড আসছে, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট আসছে, এগুলাই এটা নিজে দেখে নিতে হবে। আচ্ছা, আমাদের লাস্ট টপিক, পুরো সেকশনের লাস্ট টপিক হচ্ছে বিট স্লাইস প্রসেসর। এটার জন্য আমি একটা সাপ্লিমেন্টারি আলাদা একটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রোভাইড করছি, যেটা আমাদের অলরেডি ওয়েবসাইটে আপলোড করা আছে, bitsliceprocessor.pdf নামে। ওইখানে ইন ডিটেলসে আলোচনা করা আছে। আমরা সংক্ষেপে একটু যদি বলি, সাপোজ ধরো আমরা এখন পর্যন্ত যত মাইক্রোপ্রসেসর দেখাইছি এগুলো হচ্ছে একটাই চিপ, 8 বিটের মাইক্রোপ্রসেসর, 16 বিটের মাইক্রোপ্রসেসর। আচ্ছা, এখন আমি একটা সিস্টেম বানাবো, আমি একটা ধরো মাইক্রোওয়েভ ওভেন বানাবো। তো ওই ওভেনে আমি জানি যে আমার 5 বিটের বেশি লাগবে না, 5 বিটের ক্যালকুলেশন করা লাগবে না, কিন্তু 4 বিটও ধরবে না, আমার বিট বাড়াইতে হবে, 5 বিট লাগবে বা 6 বিট লাগবে, ধরে নাও 6 বিট। তাহলে 6 বিটের একটা মাইক্রোপ্রসেসর আমি আসলে বানাতে পারি। সমস্যা হচ্ছে যে 6 বিটের মাইক্রোপ্রসেসর আসলে মার্কেটে পাওয়া যায় না। মার্কেটে দেখা যাবে 4 বিট, 8 বিট, 2 বিট, এরকম 1 বিট, এরকম মাইক্রোপ্রসেসর আছে। তাহলে আমার যদি 6 বিটের মাইক্রোপ্রসেসর দরকার পড়ে, তাহলে কি আমি আসলে একটা 8 বিটের মাইক্রোপ্রসেসর ব্যবহার করব? তো এটা আমার জন্য লস প্রজেক্ট হয়ে যাবে, মানে যে সকল এই ধরনের ছোট সিস্টেমের ক্ষেত্রে তো এটা লস প্রজেক্ট হয়ে যাবে। তো এই জন্য যেটা করা হয়, কিছু টেকনোলজি আছে যে টেকনোলজিতে 2-3টা রকমের মাইক্রোপ্রসেসরকে প্যারালালি রান করানো যায়। যেমন আমি একটা 2 বিটের মাইক্রোপ্রসেসর একটা 4 বিটকে মিলায় 6 বিট বানায় ফেলতে পারি। আবার এমনও হতে পারে যে 2 বিটের ইন্টেলের মাইক্রোপ্রসেসর 4 বিটের ইন্টেলের অন্য একটা মাইক্রোপ্রসেসর, সে ধরো 8088, কিংবা আমি ইন্টেলের একটা নিলাম, অন্য একটা কোম্পানির একটা ফাস্ট মাইক্রোপ্রসেসর আছে সেটাকে নিলাম, সেই দুইটাকে মিলে আমি একটা 6 বিট বানায় ফেললাম বা 8 বিটই বানাইলাম। এই ধরনের তোমার বিভিন্ন রকমের মাইক্রোপ্রসেসরকে মার্চ করে একটা নির্দিষ্ট বিটের মাইক্রোপ্রসেসর বানানো সম্ভব হয়। এই যে কনসেপ্টটা, এটাকে আমরা বলি বিট স্লাইস মাইক্রোপ্রসেসর। এর কিছু সুবিধা আছে। এর অ্যাডভান্টেজ হচ্ছে যে তুমি ওই যে নির্দিষ্ট সংখ্যক বিটের মাইক্রোপ্রসেসর বানাইতে পারো, যেটা হয়তো মার্কেটে এখন নাই। তুমি হচ্ছে একই সাথে ওই দুইটা ডিফারেন্ট টেকনোলজি একসাথে করে তুমি বিভিন্ন রকমের মাইক্রোপ্রসেসরের আলাদা আলাদা সুবিধা নিতে পারো। দেখা যাচ্ছে ওইখানে কিছু অন্য একটা ইনস্ট্রাকশন, একটা মাইক্রোপ্রসেসর কিছু ইনস্ট্রাকশন চলে, আবার আরেকটা মাইক্রোপ্রসেসর অন্য কিছু ইনস্ট্রাকশন চলে, ওই দুইটাকেই তুমি তখন মার্চ করতে পারবা। আবার একই সাথে নিজস্ব কিছু ইনস্ট্রাকশন লেখা যায়, যে সেট অফ ইনস্ট্রাকশন লেখা যায় যেটা ইউনিক,
যেটা এই দুইটার উপরেই শুধুমাত্র রান করা পসিবল হবে। এই ধরনের কাজের জন্য মূলত হচ্ছে বিট স্ল্যাশ মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। তো এটা এই আরও আমি ঠিক যা বললাম এইগুলোই হচ্ছে এখানে আরও ডিটেলসে লেখা আছে, এগুলো দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে আমাদের সেকশন এ। এরপর আমাদের সেকশন বি শুরু হবে। এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।